বিধানসভায় সই জালিয়াতির তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি আধিকারিকরা পৌঁছে যান। প্রথমে শান্তিনিকেতনে, তারপর কালীঘাটের বাড়িতে নোটিশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেককে ভবানী ভবনে তলব। আরো একবার জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করা হয়েছে সোমবার। কখন তলব করা হয়েছে, ঠিক কি কারণ, আরো বিস্তারিত জানাতে পারবে কি রয়েছে সেই নোটিশে। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের কাছ থেকে জানবো। অমিত, বিধানসভার বিধায়কদের সই জালিয়াতির মামলায়, সেই মামলাতে আগামী সোমবার বেলা 12টা নাগাদ ভবানী ভবনে তলব করা হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, একই সঙ্গে ডায়মন্ড হারবারের তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তোমাকে জানিয়ে রাখবো যে 4 তারিখে ফলাফল ঘোষণার পর 5 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে মিটিং হয়েছিল বিধায়কদের নিয়ে, সেখানে বিধানসভার বিরোধী দলনেতা তাকে করা হবে, তার জন্য একটা রেজুলেশন নেওয়া হয় তৃণমূল কংগ্রেসের তরফে এবং রেজুলেশন পত্রটি পাঠিয়ে দেওয়া হয়েছিল বিধানসভায়। বিধানসভার সচিব তিনি সেই রেজুলেশন পত্রটি খতিয়ে দেখেন, যে সেটি মিলিয়ে দেখতে গিয়ে দেখেন যে বেশ কয়েকজন বিধায়কের তারা যে সই করেছিলেন, সেখানে সেই সইয়ের মধ্যে একটা জাল সই হয়েছে এমনটা তিনি মনে করেন, এবং তারপরে তিনি হেয়ার স্ট্রিট থানাতে অভিযোগ দায়ের করেন এবং সেই সই জালিয়াতি কেসের এই মুহূর্তে তদন্ত করছে সিআইডি। তদন্ত করতে গিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান এবং প্রথমে তারা চলে যান শান্তিনিকেতন। সেখানে গিয়ে অভিষেকের খোঁজে তারা যান এবং সেখানে তারা নোটিশ করতে গিয়েছিলেন। আগামী সোমবার তাদের যে তলব করা হয়েছে সেই নোটিশ তারা সেই সময় ঠিক কি হয়েছিল একটু দর্শকদের দেখায়। ঠিক 1:25 তখন সিআইডি আধিকারিকরা পৌঁছে যান অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে। ঠিক এভাবেই দরজা নক করতে থাকেন তারা, 5 জন সিআইডি আধিকারিক তারা পৌঁছে যান, কিন্তু 1:25 থেকে 2টো পর্যন্ত তারা থাকে। তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা পাওয়া যায়নি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। এক কর্মী বেরিয়ে এসে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। 1:25 থেকে 2টো এই সেই কর্মী যিনি বেরিয়ে আসেন। আচ্ছা, ওই ব্যক্তিকে বাড়ির মধ্যে কি বললেন সিআইডি আধিকারিকরা কি বললেন? পাঠিয়ে দিলাম 1:25 থেকে 2টো পর্যন্ত 35 মিনিট অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা শান্তিনিকেতনের বাড়ির সামনে। দেখা পাওয়া গেল না। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কোথায় ছিলেন? বাড়িতে যখন নয়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়িতে ছিলেন। তার পাশাপাশি কি দেখা গেল, ঠিক এই সময় কালীঘাটের বাড়িতে চলে গেলেন সিআইডি আধিকারিকরা। তারপর ঠিক কি হলো অমিতের কাছ থেকে জানবো আরো ডিটেল। অমিত, শান্তিনিকেতনের বাড়িতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাওয়া গেল না, এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক 2:10 নাগাদ তার যে কালীঘাট রোডের বাড়ি, সেই বাড়িতে আসেন বেলেঘাটা দলীয় কর্মসূচি শেষ করার পর। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢোকার ঠিক 10 মিনিটের মধ্যেই সিআইডি কর্তারা তার বাড়ির সামনে এসে উপস্থিত হন এবং তারা বাড়িতে যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়ার জন্য। সেই সময় কিন্তু বাড়ির দরজা কিন্তু ভেতর থেকে বন্ধ ছিল, বাইরে তার নিরাপত্তা রক্ষীরা তারা ছিলেন এবং তাদের সঙ্গে সিআইডি কর্তারা কথা বলেন যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নোটিশ তারা তুলে দিতে চান। এরপর তারও মিনিট 15-20 পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিচে নেমে আসেন এবং সিআইডি কর্তাদের সঙ্গে তিনি কথা বলেন। পিয়াজি সূত্রে দাবি তার হাতেই নোটিশ তুলে দেওয়া হয়েছে এবং আগামী সোমবার তাকে ভবানী ভবনে বেলা 12টার সময় আসতে বলা হয়েছে। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসতে বলা হলো? সেক্ষেত্রে সিআইডি সূত্রে খবর, বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই করা যে রেজুলেশন বা প্রস্তাবনা যে পাঠানো হয়েছিল কে বিরোধী দলনেতা হবে, সেই প্রস্তাবনার মিটিং বা রেজুলেশন যে নেওয়া হয়েছিল, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চিঠি তিনি লিখেছিলেন এবং এই চিঠি তিনি পাঠিয়েছেন যে তার দলের তরফে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঠিক করা হচ্ছে এবং তারা সিদ্ধান্ত নিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো এই চিঠি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠানো চিঠিতেই বিধায়করা সই করেছিলেন এবং সেই সই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তারই তদন্ত করা হচ্ছে এই মুহূর্তে এবং সেই তদন্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী সোমবার বেলা 12টায় ভবানী ভবনে তলব করা হয়েছে। বেশ, অমিত সঙ্গে থাকো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নোটিশ পেলেন, আর তারপর কি রিয়াকশন তার শুনুন।
ওরা একটা নোটিশ দিতে এসছে, নোটিশ দিয়েছে, সেটা হ্যান্ড ডেলিভার্ড করতে হতো বলে ওরা অন্য কারোর কাছে দেয়নি। তদন্তকারী সংস্থা একটা কেসে তদন্ত করছে। আমি 7 বছর ধরে কোথায় থাকি সেই তথ্য তাদের কাছে নেই। নোটিশটা রিসিভ করেছি এবং পরবর্তীকালে আমি নোটিশ পড়িনি এখন, এবং তার যা উপযুক্ত ব্যবস্থা আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো, এবং আমাকে যদি কোথাও কোনো সহযোগিতায় দরকার পড়ে যদি ডাকে আমি যাব। আমার তো লোকানোর কিছু নেই। বিগত দিনেও যখন আমাকে ইডি, সিবিআই, এমনকি দিল্লিতেও ডেকেছে, আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি, কোঅপারেট করেছি। আমি সব মিলিয়ে কিছু না হলেও প্রায় 10 থেকে 12 বার দিল্লি, কলকাতা মিলিয়ে এদের কাছে অ্যাপিয়ার করেছি। আমি তো কোথাও পালিয়ে যাইনি। সই জালিয়াতি তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটিশ পান। নোটিশ পাওয়ার পরে রিয়াকশন আপনাদের দেখালাম। সিআইডির তরফ থেকে নোটিশ দেওয়া হয় অভিষেককে। কি দেখা যায়, 1:25 নাগাদ প্রথমে হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেখানে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা। যেরকমটা আপনাদের বলছিলাম, 1:25 থেকে 2টো পর্যন্ত 35 মিনিট অপেক্ষা করেন তদন্তকারীরা। দরজা নক করেন, এক কর্মী বেরিয়ে আসেন, বেরিয়ে এসে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। শান্তিনিকেতন থেকে তারপর কালীঘাটের বাড়িতে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা। সেখানেও বলা হয় যে যদি নোটিশ দিতে হয় তাহলে সেই নোটিশটা হ্যান্ড টু হ্যান্ড দিতে হবে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে। তখন একজন জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি নোটিশ দিতে হয় তাহলে স্যার বলেছেন যে অপেক্ষা করতে হবে। আধিকারিকরা অপেক্ষা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন, আর তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয় সিআইডির তরফে। রাজনৈতিক এগুলো নিজেদের স্বার্থ রয়েছে, সে কারণে অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে, ক্ষমতায় বেশি দিন তারা টেকে না। তো আমরা এই লড়াইয়ের ময়দান থেকে সরবো না। এসব করে আমাকে আগেও দমাতে পারেনি, আমি আগামী দিনেও মাথা নত করার ছেলে নয়। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো প্রতিক্রিয়া দিয়েছেন, বলছেন ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে নিয়ে যাক। পুরসভার নোটিশের জবাব দিয়েছি, কোন রকম বিস্তারিত তথ্য ছাড়াই পুরসভার নোটিশ। গতকাল হাইকোর্টে মামলা করেছি, মিথ্যা মামলায় আমাদের মাথা নত করা যাবে না। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। কেএমসি একটা নোটিশ দিয়েছে যে আপনার বাড়িতে ডিভিয়েশন আছে। যেই নোটিশটা দিয়েছিল ওখানে লেখা রয়েছে এনক্লোজড, প্লিজ ফাইন্ড দ্য ব্রিফ উইথ রিগার্ড টু দ্য ডিভিয়েশন অ্যান্ড আদার ডিটেলস। কিন্তু কোনো রকম কোনো ব্রিফ বা কোনো ডিটেলস আমাকে জমা দেওয়া হয়নি। যখন তারা নোটিশটা সার্ভ করতে এসেছিল, আমার কাছে পুরো সিসিটিভি ফুটেজ রয়েছে যে তারা কোনো ডিভিয়েশন বা ব্রিফ ছাড়া খালি নোটিশটা লাগিয়ে চলে গেছে। আমি তার রিপ্লাই দিয়েছি এবং আইনত আমি টেক আপ করে গতকাল হাইকোর্টে মামলা ফাইল করেছি। আর এই যে 1:25-এর সময় সিআইডি আধিকারিকরা পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়িতে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পেলেন না। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন কোথায় ছিলেন? বেলেঘাটায় ছিলেন। বেলেঘাটায় নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কারণ বিগত দিনগুলোতে বারবার অভিযোগ উঠে এসছে যে কেন যারা এরমভাবে নিহত হয়েছে, যারা আক্রান্ত হয়েছে, শীর্ষ নেতৃত্ব কেন দেখা করতে আসছে না। তাই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন। আরো বিস্তারিত এই বিষয়ে আবিরের কাছ থেকে জানবো। আবির, তুমি একটু আগেও যেমনটা বলছিলে, ঠিক সেই সময় যে যখন 1:25 সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন শান্তিনিকেতনে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন বেলেঘাটায়। দেখো, নির্বাচনের ফল প্রকাশের পর যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের অন্দরে উঠতে শুরু করেছিল যে তাদের নেতারা কোথায়, নেতারা কেন রাস্তাতে নেমে মানুষের সাথে কথা বলছেন না, কর্মসূচি নিচ্ছেন না, এবং যারা আক্রান্ত তাদের পাশে কেন দেখতে পাওয়া যাচ্ছে না। তো আজকে পূর্বেই জানিয়েছিল তৃণমূল কংগ্রেস যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে সোনারপুর, পরবর্তী সময় বেলেঘাটাতে যাবেন, এবং বেলেঘাটার জন্য সময় সন্ধ্যেবেলা দেওয়া ছিল। কাকতালীয়ভাবে দেখা গেল যখন সিআইডি 188 রে হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে বাড়ি রয়েছে শান্তিনিকেতন, সেখানে গিয়ে যখন তার খোঁজ করছে, সে সময় বেলেঘাটাতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষের ফ্ল্যাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত, এবং বেলেঘাটাতে তাদের অভিযোগ ছিল যে কর্মী আক্রান্ত হয়েছিলেন, সেই তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি কথা বলছেন। পরবর্তী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন যে সিআইডি কেন এসেছিল, কেন তার খোঁজ করছিল, সে ব্যাপারে তিনি তার আইনজীবীদের মাধ্যমে খোঁজ নেবেন। কিন্তু সে সময় যখন তার সিআইডি খোঁজ করলো, তারা সময় দেখতে পাওয়া গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলেঘাটাতে হাজির হওয়া, সেখানে দলীয় কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা, এটি নিয়েও ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বেশ আবির, আমাদের বেলেঘাটা যে পার্টি অফিস রয়েছে, আমাদের ওখানকার নির্বাচিত যিনি বিধায়ক কুণাল ঘোষের অফিসে আমি দেখা করেছি। আচ্ছা, আমি ওখানেই গেছিলাম, ওখান থেকে এসেছি আমি একটু পরে। আপনার দলের
গণনার দিন অর্থাৎ ফলের দিন রাতেই বেলেঘাটা কেন্দ্রে ৩৫ নম্বর ওয়ার্ডে বিশ্বজিৎ পট্টনায়কের হত্যাকাণ্ড সংঘটিত হয়। এনাদের যে সমস্যাগুলো সেটা দুরকম। একটা হচ্ছে তারা ন্যায় বিচার পাচ্ছেন না, তাদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া তারা সন্তুষ্ট নন। দুই, জীবনযুদ্ধে তারা সমস্যায় পড়েছেন। আমি এটা বিধায়ক হিসেবে আমি কমিউনিকেট করে দিই, মমতাদি জানান, পার্টি তাদের পাশে যথাসম্ভব থাকবে, অভিষেক জানান পাশে থাকবেন, এবং সেই মতোই আজ অভিষেক তাদের পরিবারের সঙ্গে দেখা করেন। বেলেঘাটায় তৃণমূল বিধায়কের বাড়িতে সিআইডি আধিকারিকরা পৌঁছে যান। হ্যাঁ, বৃহস্পতিবারও কুণাল ঘোষের বাড়িতে সিআইডি আধিকারিকরা গিয়েছিলেন, আজকেও সিআইডি আধিকারিকরা পৌঁছে যান কুণাল ঘোষের বাড়িতে। কেন পৌঁছে যান? তার কারণ বিধানসভায় সই জালিয়াতির যে অভিযোগ তার তদন্তের জন্য। একটু আগেই বলছিলাম বৃহস্পতিবারও কুণাল ঘোষের বাড়িতে সিআইডি টিম পৌঁছে গিয়েছিলেন, কিন্তু সেদিন কুণাল ঘোষ বাড়িতে ছিলেন না। আজ কি হলো রওনকের কাছ থেকে জানবো। রওনক, 2:31 নাগাদ সিআইডি 4 জন আধিকারিক কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের যে বাড়ি সেই বাড়িতে এসে পৌঁছায় এবং দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আধিকারিকরা বেরিয়ে বলেন যে সই বিতর্কের যে কাণ্ড সেই কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু এসেছেন এবং এছাড়াও আরো বেশ কিছু বিষয় রয়েছে। এবং কুণাল ঘোষের তরফ থেকে বলা হয় যে গতকাল 11:30টায় সিআইডি আসার কথা ছিল এবং আজকে সিআইডি আধিকারিকরা তার বাড়িতে এসেছেন, তিনিও পূর্ণ সহযোগিতা করেছে তদন্তে। সেক্ষেত্রে যে বিষয়টিকে কেন্দ্র করে তার বাড়িতে সিআইডি আধিকারিকরা এসেছে, মূলত বিধানসভায় বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেসের যে রেজলিউশন জমা পড়েছিল সেখানে বেশ কিছু বিধায়কদের সই নকল করা হয়েছে বলে মনে করা হচ্ছিল এবং বিধানসভার পক্ষ থেকেই হেয়ারস্ট্রিট থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে সিআইডি এবং এই কারণেই কিন্তু আজ কুণাল ঘোষকে এসে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টা পর কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের যে বাড়ি সেই বাড়ি থেকে সিআইডি 4 জন আধিকারিক বেরিয়ে যান। বেশ। এখন তদন্ত চলছে, তদন্ত চলুক, তারপরে আপনারা সব জানতে পারবেন। আমরা কি বিধানসভার যে অনেক ব্যাপারে এসেছি, আমরা তদন্ত চলছে, আমরা পরে আবার জানিয়ে দেবো আপনাদের। ধন্যবাদ। এখন তদন্ত চলছে, তদন্ত চলুক, তারপরে আপনারা সব জানতে পারবেন। আমরা কি বিধানসভার যে অনেক ব্যাপারে এসেছি, আমরা তদন্ত চলছে, আমরা পরে আবার জানিয়ে দেবো আপনাদের। আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করেছি, আমার ধারণা তারাও যথেষ্ট সন্তুষ্ট। বিধানসভার সই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন কি করেছেন আমি তার উত্তর দেবো না। কিছু নথি দেখিয়েছেন, কিছু প্রশ্ন করেছেন, আমি তার উত্তর দিয়েছি, আমি কোঅপারেট করেছি এবং আমি নিজে কনফিডেন্ট যে ওনারা স্যাটিসফাইড। লক্ষ্মীর ভান্ডারে একের পর এক জালিয়াতি সামনে আসছে, এবার আরো জালিয়াতি। যার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা তার বদলে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে তৃণমূল কাউন্সিলরের আত্মীয়ের ব্যাংক অ্যাকাউন্টে। চাঞ্চল্যকর অভিযোগ হুগলির রিষড়ায়। টাকা ফেরত চেয়ে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। হুগলির রিষড়ার উর্মিলা দেবী লক্ষ্মীর ভান্ডারে জালিয়াতির অভিযোগ তুলেছেন। তার অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল কাউন্সিলর পার্থসারথী গুপ্ত এবং তার আত্মীয় এলাকার তৃণমূল নেতা বিজয় সাউয়ের দিকে। এলাকার তৃণমূল কাউন্সিলর পার্থসারথী গুপ্ত, উর্মিলা দেবীর দাবি লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতে 2021 সালে তাঁর কাছে যান। কাউন্সিলরের কথায় ফর্ম ফিল আপ করে দেন তার আত্মীয় বিজয় সাউ। অভিযোগ, ফর্মে উর্মিলার বদলে নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন বিজয়। তখন থেকেই কাউন্সিলরের আত্মীয়ের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। উর্মিলা দেবীর অভিযোগ, এর সমাধান চেয়ে বারবার কাউন্সিলরের দ্বারস্থ হয়েও লাভ হয়নি, ঠিকমতো টাকাও পাননি। রাজ্যে পালা বদলের পর এবার পুলিশে নালিশ। हमारा अकाउंट में पैसा नहीं आ रहा है, कोई विजय साहू है उसी का अकाउंट में आ रहा है पैसा। काउंसलर के पास गए, बोला ठीक करा देंगे, ठीक करा देंगे। हमको उनकी बोले होने हम थाना जाएंगे, ये करेंगे, तो हमको 5000 रुपया दिया है। अभी हम चाह रहे हैं कि मेरा जो काम गलत हुआ है वो सही हो जाए, मेरा हक का पैसा हमको मिलना चाहिए। এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর মুখ খুলতে চাননি।
এরা তৃণমূল নেতা নিজেরা নানাভাবে এই পয়সাগুলোকে ড্রেন আউট করে নিজেদের দিকে নিয়ে যাচ্ছিল। একটা মহিলার টাকা অন্য পুরুষের ব্যাংকে চলে যাচ্ছে, এটা তো শুধুমাত্র একজনের যোগসাজশে হতে পারে না। তৃণমূল পুরো সরকারি প্রতিষ্ঠানটাকে দখল করে নিয়েছিল এবং তাদের দিয়ে দুর্নীতিটা করাচ্ছিল। তাই আজকে এই সরকারকে মানুষ বর্জন করেছে। এটা তো অন্যায়, এরকম হলে নিশ্চয়ই অন্যায়। অতএব অন্যায় করতে যে সরকারি কর্মচারীরা সাহায্য করেছে তাদের জন্য ব্যবস্থা হয়। আইন আছে, আইন তার নিজের পথে চলবে। মুর্শিদাবাদের বহরমপুরে রাকিবুল শেখ, তার ব্যাংক অ্যাকাউন্টেও ঢোকে লক্ষ্মীর ভান্ডারের টাকা। রাকিবুলকে গ্রেপ্তার করে পুলিশ, তাকে জেরা করে এবার জালে মুস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি। তদন্তকারীদের দাবি এই মুস্তাফিজুর জাল আধার কার্ড তৈরি করেন, যেসব কার্ডের ভিত্তিতে একের পর এক লক্ষ্মীর ভান্ডারের নাম নথিভুক্ত করা হতো। সরকারি নিয়ম অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সে পর্যন্ত মেলে লক্ষ্মীর ভান্ডার, অথচ চন্দ্রকোনার মনোহরপুরে বয়স 25 হওয়ার আগেই মিলছে লক্ষ্মীর ভান্ডার। সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন সুনীতি মান্ডি, পূজা দলুই। আপনার বয়স কত? বয়স 20। আমাদের পঞ্চায়েত হচ্ছে জমা লিখছিল, তার কাছে সব জমা দিলাম। সে এবার কি করে করেছে আমি বলতে এটা কি ভোটের আগে? ভোটার কি বলেছে যে তৃণমূলকে ভোট দিতে হবে? হ্যাঁ, তৃণমূলকে ভোট দিতে হবে, লক্ষ্মীর ভান্ডার করে দেবো। হ্যাঁ। ও জাল আধার করে একজনের অল্প বয়সে তার লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে। প্রত্যেক বাড়িতেই 4টা-5টা করে জব কার্ড বানিয়ে পয়সা নিয়েছে আবাস যোজনার। এতদিন বলতে পারেননি কেন আপনারা? ওদের শাসানি, ওরা আমাদেরকে শাসিয়ে রেখেছিল। অভিযোগ, এলাকার তৃণমূল নেতা গৌতম দণ্ডপাট এবং সিভিক ভলান্টিয়ার তাপস দণ্ডপাট টাকা নিয়ে এই কাজ করেছেন। দুজনের নাম প্রকাশ্যে আসতেই তারা এলাকা ছাড়া। এই বাড়িতে, যে বাড়িতে তালা দেখতে পাচ্ছেন, তালা ঝুলানো আছে, বাড়ির মধ্যে কেউ নেই। কেউ আছেন ভেতরে কেউ আছেন? কেউ বাড়িতে নেই, একদম ফাঁকা বাড়ি। সেই বাড়ি ছেড়ে চাবি দিয়ে বেরিয়ে গিয়েছে তাপস এবং তার পরিবার। বাড়িতে গৌতমের দেখা নেই, তবে ফোনে পাওয়া গেল। আমি এসব কিছু জানিনি। বইগুলো যেহেতু রাজনীতি করতাম, সেই হিসাবেতে এটা রাজনৈতিক চরিত্র প্রকাশ করতে এইগুলো ফাঁসানো হচ্ছে, গাড্ডায় ফেলানো যায়, সেইটাই তাদের চেষ্টা। নিউজ 18 বাংলা। অলক্ষিতে জিরো টলারেন্স, প্রকৃত প্রাপকদেরই অন্নপূর্ণার টাকা দেওয়া হবে, মন্তব্য মুখ্যমন্ত্রীর। আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা নাম নথিভুক্তকরণ শুরু করেছি। তার প্রথম পর্যায়ে আমরা 3000 টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে, আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না। আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক এবং জিরো টলারেন্স। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। পশ্চিম বাংলায় যারা প্রকৃত প্রাপক তাদের প্রত্যেককে চিহ্নিত করে খুঁজে বের করে তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া, আমাদের দেওয়া সংকল্প পত্রের প্রত্যেকটা বাক্য শব্দ পূরণ করার দায়িত্ব আপনাদের সরকারের।